এক যে ছিল রাজা, গল্পের ভাবে শুরু হলে ভালো লাগে না? তো এক যে ছিল বৃদ্ধ রাজা। তো বৃদ্ধ রাজার কি বলে রাজ্যের সাথে যুদ্ধ লেগেছে অন্য রাজ্যের। আমরা যদি এভাবে বুঝি জিনিসটা ভালো বুঝতে পারবো। তো সেই যুদ্ধে তার এই দুই সেনাপতি রাজাকে সহযোগিতা করে জেতার জন্য। ঠিক আছে? তো অবশেষে রাজা জিতে যায়। তো দুই সেনাপতি যুদ্ধ করার পর ফিরছে। ফেরার পথে রাস্তায় তিনজন ম্যাকবেথের উদ্দেশ্যে বললেন যে তুমি রাজা হতে চলেছ। ম্যাকবেথ ভাবছে মনে মনে, রাজা কি করে হব? রাজার তো দুটো সন্তান রয়েছে, ছেলে সন্তান, আমি কি করে রাজা হতে পারি? ঠিক আছে। আর ব্যঙ্গ ভাবছে কি হলো, আমাকে তো কিছু বলছে না, ওকে তো বেশ উৎফুল্ল করে দিল। তখন ব্যাঙ্কর দিকে তাকিয়ে ডাইনিগুলো বলল, তুমি রাজা হতে পারবে না, কিন্তু তোমার বংশ রাজা হবে। ম্যাকবেথ ভাবতে শুরু করলো, রাজা রাজা হতে পারবো? তো বউকে গিয়ে বললো বাড়িতে গিয়ে, আর বউয়ের মধ্যে তো খুব উচ্চাকাঙ্ক্ষা, আমার বর রাজা হবে, বিশাল। রাজা হতে গেলে কি করা যায়? রাজা এখন সে কি করে হবে? কি করে রাজা হওয়া যায়? রাজাকে মারতে হবে, বৃদ্ধ রাজাকে মারতে হবে, খুন করতে হবে, তাহলেই তো রাজা রাজা হওয়া যাবে। তো তখন ম্যাকবেথ এবং তার বউ মিলে প্ল্যান করে যে রাজাকে মেরে ফেলবে। এখান থেকে গল্পটা স্টার্টিং হলো। ঠিক আছে, তারপর আমরা দেখতে পারবো কি করে রাজাকে তারা মারতে পারলো কি না, ব্যাঙ্কর পরবর্তী প্রজন্ম রাজা হতে পারলো কি না। ঠিক আছে, আর বাকি সমস্ত কিছু রয়েছে। বাকি পুরোটা বললে আমাদের ইন্টারেস্ট নষ্ট হয়ে যাবে। তা স্টার্টিংটা আমি বললাম, এবার আমরা ইংলিশের লাইন ধরে ধরে পড়বো এবং 3টে ক্লাসে পুরোটা ভালো করে বুঝবো। এই ধরনের গল্প আশা করি আমাদের ভালোই লাগবে, লাগবে তো? আচ্ছা, তো ম্যাকবেথ এই নাটকটা শুরু করার আগে আমাকে কিছু কথা না বললেই হবে না, যেটা না বললেই নয়, সেটা হচ্ছে শেক্সপিয়ারের সম্বন্ধে আমাদেরকে একটু জানতে হবে। কারণ আমরা বাংলায় রবীন্দ্রনাথ ঠাকুরের নাম শুনেছি, তারপর কালিদাসের নাম শুনেছি, কিন্তু ইংরেজি সাহিত্য, নাটক, এগুলোর মধ্যে এইগুলো যখনই আমাদের সামনে আসবে, শেক্সপিয়ারের নাম না নিতে পারলেই মানে সেটা মানে পরিপূর্ণতা পাবে না। মানে তিনি একজন বিখ্যাত কবি, নাট্যকার, অভিনেতা ছিল বললে হবে না, বিখ্যাত না, তিনি প্রখ্যাত, মানে বিরাট লেভেলের একজন। তো আমরা শেক্সপিয়ার সম্বন্ধে একটুখানি জেনে নিই। তার পুরো নাম হচ্ছে উইলিয়াম শেক্সপিয়ার। তিনি তার জীবনে 154টি সনেট লিখেছে। এগুলো জানতে হবে, কারণ এমসিকিউ শেক্সপিয়ার সম্বন্ধেও তো আসবে। প্রত্যেকটা যা বলছি মন দিয়ে শোনো। তো তার পুরো নাম হচ্ছে উইলিয়াম শেক্সপিয়ার। তো এই মানুষটি 154টি সনেট লিখেছে। আর কটা লিখেছে? আচ্ছা, সনেট মানে কি? সনেট হচ্ছে 14 লাইনের কবিতাগুলোকে সনেট বলে। ঠিক আছে। আর 38টি নাটক লিখেছে। নাটক মানে বিরাট বড় বড় হয়। তো এই নাটকগুলোর মধ্যে একটা বিখ্যাত নাটক হচ্ছে আমাদের আজকের টেক্সট, সেটা হচ্ছে কি ম্যাকবেথ। আচ্ছা, আমাদের ম্যাকবেথ এই নাটকটা একটা ট্রেজেডি নাটক, কারণ এখানে মৃত্যু রয়েছে, বিয়োগান্তক বলা যায়। ঠিক আছে, অনেক কিছু রয়েছে, আমরা পড়লে জানতে পারবো। এছাড়াও তিনি কমেডি নাটক লিখেছেন। আর কি লিখেছেন? ঐতিহাসিক বিভিন্ন নাটকও তিনি লিখেছেন। আচ্ছা, তার জন্ম হচ্ছে 1564 সালে। কত বললাম? 1564। তিনি একজন এলিজাবেথীয় যুগের কবি, নাট্যকার, অভিনেতা। যে কোনো একটা তো আমি বলতে পারি না, কারণ তিনি কবিতা লিখলে হয়ে যাবে কবি, নাটক লিখলে নাট্যকার, কারণ তিনি তো সবই লিখেছেন। তাই তিনি কোন যুগের প্রশ্ন আসতে পারে? এলিজাবেথীয় যুগের। আচ্ছা, তিনি ছিলেন একজন ইংরেজ কবি। ঠিক আছে, এবং তাকে ইংল্যান্ডের জাতীয় কবিও বলা হতো। জাতীয় কবি তো বলা হবেই, তিনি এত বড় লেভেলের একজন কবি, নাট্যকার, এবং তার সময়কালটা দেখলি কখন বলা হলো? 1564, মানে সেই সময়ের। আচ্ছা, তাকে বার্ড অফ অ্যাভন বলা হয়। তাহলে এটাও প্রশ্ন পরীক্ষায় আসতেই পারে, বার্ড অফ অ্যাভন বা শেক্সপিয়ারের উপাধিটা কি বলা হয়? জাতীয় কবিতা, জাতীয় কবি বাংলায় তো আমরা বলতেই পারি, আর বার্ড অফ অ্যাভন। আচ্ছা, তিনি আরেকটা জিনিস তার মধ্যে বিশেষভাবে ছিল, যে আমরা যে বর্তমানে ইংলিশে বিভিন্ন জিনিস পড়ি, শুনি, লিখি, বলি, আমাদের এই সমস্ত কিছুর মধ্যে ইংলিশের বিভিন্ন ওয়ার্ড রয়েছে। সেই ওয়ার্ডগুলোর অনেক ওয়ার্ড আমাদের শেক্সপিয়ারের সাহিত্য থেকে এসছে। মানে তিনি এমন বিভিন্ন প্রচুর শব্দ রয়েছে, ইডিয়াম ফ্রেজ রয়েছে, যেগুলো তিনি ইংরেজি সাহিত্য বা ইংলিশের মধ্যে অটোমেটিক প্রবেশ করিয়ে দিয়েছেন। মানে তার লেখালেখির মধ্যে দিয়ে জিনিসগুলো ঢুকে গেছে। তিনি লোভ, এই জিনিসটাকে রাখতেন তার লেখালেখির মধ্যে, হিংসা এগুলোও রাখতেন, প্রেম ভালোবাসা, শেক্সপিয়ারের প্রেম ভালোবাসার প্রচুর লেখালেখি রয়েছে, এবং উচ্চাকাঙ্ক্ষা,
কোনো কিছু পাওয়ার ইচ্ছা, এই জিনিসগুলো তার লেখালেখিতে থাকতো। তার মৃত্যু হয় 1616 খ্রিস্টাব্দে, মাত্র 52 বছর বয়সে তিনি পৃথিবী ছেড়ে চলে যায়। মানে এই 52 বছরের মধ্যে তিনি তার জীবনে কত কিছু করলো, যে তার মরে যাওয়ার পরেও তাকে আমরা স্মরণ করছি তার লেখালেখির মধ্যে দিয়ে। তো আমরা অনেক কিছু জানলাম, এটা নিয়ে আর আমি রিভাইজ করব না। আশা করি তোমরা বুঝতে পারলে। আমি যে ইনফরমেশনগুলো দিলাম পারলে একটু নোট করে নেবে, কারণ ক্লাসটা যদি রেকর্ড হচ্ছে তোমরা দুবার শুনে নিতে পারবে। একটু খাতায় লিখে নেবে শেক্সপিয়ার সম্বন্ধে আমি যা যা ইনফরমেশন দিলাম। আচ্ছা, এবার আমরা আমাদের মূল টেক্সটে ফিরে যাব। হোয়েন ডানকান ওয়াজ দ্য কিং অফ স্কটল্যান্ড। ডানকান যখন স্কটল্যান্ডের রাজা ছিল, তাহলে আমাদের রাজার নাম আমরা জেনে গেলাম, বৃদ্ধ রাজা, তার নাম হচ্ছে ডানকান। দেয়ার লিভড আ ব্রেভ জেনারেল। সেখানে এক সাহসী সেনাপতি বাস করতেন। কার কথা বলা হচ্ছে? ম্যাকবেথ। হু ওয়াজ লুকড আপ টু উইথ হিজ এস্টিম থ্রু আউট স্কটল্যান্ড। মানে যাকে পুরো স্কটল্যান্ড জুড়ে অত্যন্ত শ্রদ্ধার সাথে আর কি, এস্টিমের সাথে দেখা হতো। ফর ইজ গ্রেট ভ্যালিওর অ্যান্ড স্কিল ইন ওয়ার্স। তার অসাধারণ বীরত্ব এবং যুদ্ধবিদ্যার দক্ষতার জন্য, মানে তার মধ্যে যুদ্ধবিদ্যা ব্যাপারটা ভীষণ পরিমাণে ছিল। হি ওয়াজ অলসো আ ক্লোজ রিলেটিভ অফ দ্য ওল্ড কিং। এই বৃদ্ধ রাজার কিন্তু একটা ক্লোজ রিলেটিভদের মধ্যেও ছিল কিন্তু আমাদের ম্যাকবেথ। হি ওয়াজ ম্যাকবেথ দ্য থেন অফ গ্লেমিস। তিনি ছিলেন কে? ম্যাকবেথ, গ্লেমিসের থেন। থেন একটা উপাধি, উপাধি ঠিক নয়, একটা প্রশাসনিক পদ, সামন্ত প্রভুদের পদ, মানে বিভিন্ন সামন্ত প্রভু থাকে রাজার, সেই সামন্ত প্রভুদের মধ্যে একজন ছিলেন আমাদের ম্যাকবেথ। অফ লেট হি ডিফিটেড আর রেবেল আর্মি। সম্প্রতি তিনি এক বিদ্রোহী বাহিনীকে পরাজিত করেছিলেন, অ্যাসিস্টেড বাই দ্য ট্রুপস অফ নরওয়ে ইন গ্রেট নাম্বারস। মানে যে বাহিনীকে নরওয়ে মানে বিশাল সংখ্যক সৈন্যবাহিনী দিয়ে হেল্প করেছিল, সেই বাহিনীকে হারিয়েছিল ম্যাকবেথ। হি এমার্জড অ্যাজ ভ্যালিওর মিনিয়ন অ্যান্ড বেলোনাস ব্রাইডগ্রুম। তিনি বীরত্বের প্রিয়পাত্র এবং যুদ্ধের দেবতার বর পেয়েছিলেন, এবং সেই হিসেবেই তিনি আত্মপ্রকাশ করেছিলেন। হিজ ভ্যালিওর অ্যান্ড কারেজ ডিমান্ডেড প্রেইজ ফ্রম অল অ্যান্ড সান্ড্রি। মানে তার বীরত্ব, সাহস সমাজের সর্বস্তরের মানুষের কাছে একটা প্রশংসার দাবি তোলে আর কি। তার মানে এক কথায় তিনি একজন বীর ছিলেন ম্যাকবেথ। দ্য টু স্কটিশ জেনারেল ম্যাকবেথ অ্যান্ড ব্যাংকিউ। দুটো স্কটিশ সেনাপতি, একজন হচ্ছেন ম্যাকবেথ এবং ব্যাংকো, ওয়ার রিটার্নিং ফ্রম দ্য গ্রেট ব্যাটেল। এক মহান যুদ্ধ থেকে ফিরছিলেন। ওই যে যুদ্ধ যেতে ফিরছিলেন, যুদ্ধ জিতে তারা ফিরছিল। দেয়ার ওয়াজ থান্ডার অ্যান্ড লাইটেনিং। তখন মেঘের গর্জন, বজ্রপাত। মেঘের গর্জন, বজ্রপাত তো হবেই, কারণ আসবে কারা? ডাইনিগুলো। আচ্ছা, অন দ্য ওয়ে দে ওয়ার স্টপড। মানে পথের মধ্যেই কিন্তু তারা মানে পথ আটকালো, তাদের পথ আটকানো হলো ডাইনিদের দ্বারা। যাই হোক, বাই দ্য স্ট্রেঞ্জ অ্যাপিয়ারেন্স অফ থ্রি ফিগার্স। তিনটি অদ্ভুত আকৃতির মূর্তির দ্বারা। দ্যাট লুকড লাইক ওমেন। মানে যাদের দেখতে নারীদের মতো লাগছিল। এক্সেপ্ট দ্যাট দে হ্যাড বিয়ার্ডস। কেবল তফাৎ তাদের দাড়ি ছিল। অ্যান্ড দেয়ার উইদার্ড স্কিন অ্যান্ড ওয়াইল্ড ড্রেসেস। মানে তাদের এই শুষ্ক, এই মলিন ত্বক এবং অদ্ভুত পোশাক মেড দেম লুক লাইক আনআর্দি ক্রিয়েচার। মানে তাদেরকে অলৌকিক এবং অপার্থিব প্রাণীর মতো দেখাচ্ছিল। দে ওয়ার ডান্সিং। তারা নাচছিলেন। দে ওয়ার সিঙ্গিং। তারা গান গাইছিলেন। কার কথা আমরা পেলাম? তিনজন ডাইনি। ঠিক আছে। আচ্ছা দেখো, ডাইনিগুলোই তো ভবিষ্যৎবাণী করবে। আচ্ছা, তাদের গানটা শুনি। কি গান করছে? ফেয়ার ইজ ফাউল অ্যান্ড ফাউল ইজ ফেয়ার। যা ভালো তাই মন্দ, আর যা মন্দ তাই ভালো। হোভার থ্রু দ্য ফগ অ্যান্ড ফিল দি এয়ার। কুয়াশা আর নোংরা বাতাসের মধ্যে দিয়ে চলো ভেসে যাই। গান। এটা হচ্ছে আমাদের ডাইনিদের গান। অ্যাজ দে স দ্য টু জেনারেল। দুই সেনাপতিকে দেখা মাত্রই দ্য ফার্স্ট উইচ স্যালিউটেড ম্যাকবেথ। ম্যাকবেথকে অভিবাদন জানালো। স্যালিউট মানে এখানে এই স্যালিউট না, কিন্তু অভিবাদন জানালো। কি বলে অভিবাদন জানালো? উইথ দ্য টাইটেল অফ থেন অফ গ্লেমিস। এই গ্লেমিসের থেন উপাধি দিয়ে। ম্যাকবেথ তো গ্লেমিসের থেন ছিলই, তো ডাইনিরা জেনে গেছে। যাই হোক, উপাধি দিয়ে সম্মানিত করলো, তাতে ম্যাকবেথ বেশি চমকায়নি। ঠিক আছে, তো সেটা আমরা পাবো। দ্য জেনারেল ওয়াজ স্কেয়ারসলি স্টার্টেলড। মানে সেনাপতি খুব একটা চমকে ওঠেনি এই কথা শুনে, কারণ সবাই তো জানে। আচ্ছা, টু ফাইন্ড হিমসেলফ নোন বাই সাচ ক্রিয়েচার। এই জাতীয় প্রাণীদের কাছে নিজের পরিচিতি দেখে সে কিন্তু
চমকায়নি, এটা তো জানে সবাই, ওরা ডেকেছে, ঠিক আছে। দ্য সেকেন্ড উইচ অ্যাড্রেসড হিম অ্যাজ দ্য থেন অফ কর্ডার, দ্বিতীয় ডাইনি কর্ডারের থেন বলে সম্বোধন করলো, ঠিক আছে। টু হুইচ হি হ্যাড নো প্রিটেনশনস, যে পদের ওপর তার কোনো অধিকার বা দাবি ছিল না। অ্যান্ড দ্য থার্ড টোল্ড হিম, এবং তৃতীয়জন বলল, ইউ উইল বি দ্য কিং অফ স্কটল্যান্ড হেয়ার আফটার, মানে তৃতীয়জন বলল আপনি খুব তাড়াতাড়ি স্কটল্যান্ডের রাজা হতে চলেছেন, ঠিক আছে। তিনটে ডাইনি, তিনজন। প্রথম ডাইনি যেটা বললো সেটা তো ও এখন রয়েছে, দ্বিতীয় ডাইনি যেটা বললো সেটা কিন্তু ও নও, মানে ও সেটা কিন্তু এখনো হয়নি, এবং তৃতীয় ডাইনি যেটা বললো সেটা তো মানে স্বপ্নেও হয়তো কখনো সে ভাবেনি। যাই হোক, তিনটে ডাইনি তিন রকম কথা বলল, ঠিক আছে। তার মধ্যে দেখো দ্বিতীয় ডাইনি কি বলল, তৃতীয় ডাইনি বলল যে কি বলে থেন, কি বলে থেন অফ কর্ডার, ঠিক আছে, মানে কর্ডারের থেন, মানে এটা একটা বড় পদ, মানে ম্যাকবেথ যে পদে রয়েছে সেই পদের থেকেও বড় একটা পদ, ঠিক আছে। পরপর রাজার সব পদ থাকে, তো সেই পদের অধিকারী সে কিন্তু নয়, কিন্তু দ্বিতীয় ডাইনি এই কথাটা বলল, মানে সে এটা পেতে পারে। ম্যাকবেথ সেরকম বিস্মিত হয়নি, যাই হোক ওদের কথা শুনে। সাচ আ প্রফেটিক গ্রিটিং মাইট ওয়েল অ্যামেজ হিম, এই ধরনের ভবিষ্যৎ বাণীমূলক সম্ভাষণ তাকে স্বাভাবিকভাবেই বিস্মিত তো করেই ছিল। ফর হি নিউ দ্যাট অ্যাজ লং অ্যাজ দ্য কিং সন্স সারভাইভড, কারণ তিনি জানতেন যে যতক্ষণ রাজার পুত্ররা জীবিত আছে, হি কুড স্কেয়ারসলি হোপ টু সাকসিডেড টু দ্য থ্রোন, ততক্ষণ সিংহাসন পাওয়ার আশা তিনি খুব কমই করতে পারেন। বাই দিস টাইম, এই সময় ব্যাঙ্কো ওয়াজ কিউরিয়াস টু নো, ব্যাঙ্কোর মধ্যেও কৌতূহল জাগলো যে ম্যাকবেথকে বলছে ওরা এত কিছু, আমাকে কিছু বলছে না কেন। তো ব্যাঙ্কোর কৌতূহল জাগলো। তার আগে তাহলে আমরা কি বুঝলাম, তো ম্যাকবেথ কিন্তু একটা জিনিস পরিষ্কার বুঝতে পারলো যে ওরা এসব বলছে ভুংভাং কথা, রাজার দুটো সন্তান আছে, ওই সন্তান বেঁচে থাকাকালীন আমি কি করে রাজা হতে পারি, তাই না, রাজার ছেলেই তো রাজা হয়। তো কি বলছে, সেরকমভাবে গুরুত্বের সাথে ও নেয়নি। আবার ব্যাঙ্কও পাশ থেকে ভাবছে ওকে এত কিছু বলছে, ওর ভেতরে তো বিশাল উৎফুল্লতা আসছে, আমাকে নিয়ে তো কিছু ডাইনিগুলো বলছে না, দেখি ডাইনিগুলো ওকে নিয়ে কিছু বলে কিনা। বাই দিস টাইম ব্যাঙ্কি ওয়াজ কিউরিয়াস টু নো, ব্যাঙ্কর মধ্যে সেই সময় কি কৌতূহল জাগলো। দ্য রিজন হোয়াই দ্য উইচেস হ্যাড লিটিল টু সে অ্যাবাউট হিম, মানে ডাইনিগুলো তার সম্পর্কে প্রায় কিছুই বলছে না, ঠিক আছে, তাই কৌতূহল জাগলো আমার সম্বন্ধেও কিছু বলুক। হোয়ার এজ দে কিনলেড হোপ ইন দ্য হার্ট অফ হিজ ডিয়ারেস্ট ফ্রেন্ড, তার এই প্রিয় বন্ধুর হৃদয়ের মধ্যে আশার আলো জাগিয়েই চলেছে, আমাকে নিয়ে তো কিছু বলছে না। সো দ্য উইচেস টার্ন টুয়ার্ড ব্যাঙ্কো, উইচেসরা তো সবই বুঝতে পারে, ডাইনি তারা, তো তারা এবার ব্যাঙ্কোর দিকে ঘুরলো। অ্যান্ড টোল্ড হিম, বললো তাকে, ইন সামহোয়াট রিডলিং টার্মস, এবং সেটা কেমনভাবে বললো, সহজ সরলভাবে না, ধাঁধার মতো করে বললো। কীভাবে বলছে দেখো, টু বি লেজার দ্যান ম্যাকবেথ অ্যান্ড গ্রেটার, ম্যাকবেথের চেয়ে ক্ষুদ্রতর অথচ বৃহত্তর বা বড়। নট সো হ্যাপি, ততটা খুশি মানে সুখীও নও, তার মতো অতটা সুখী তুমি নও, বাট মাচ হ্যাপিয়ার, কিন্তু অনেক বেশি সুখী, মানে ঘুরিয়ে পেঁচিয়ে বলছে, মানে হয়তো ও যাই হোক বলছে, সে তার মতো করে বলছে, থাক ওইটা নিয়ে আমি বিশ্লেষণ করছি না। দে অলসো প্রফেসিয়েট দ্যাট although Banquo would never reign as the king of Scotland, তারা এই ভবিষ্যৎবাণীও করলো যে যদিও ব্যাঙ্কো, কি বলছে তাই, যদিও ব্যাঙ্কো নিজে কখনো স্কটল্যান্ডের রাজা হতে পারবে না, মানে রাজা হিসেবে রাজত্ব করতে পারবে না, ইয়েট তবুও হিজ সাকসেসার্স, তার বংশধরেরা উড বি দ্য কিংস, কী হবে, রাজা হবে। অ্যান্ড দেন দে টার্ন ইনটু থিন এয়ার অ্যান্ড ভ্যানিস্ট, এবং তারপরেই তারাই হালকা বাতাসে ভ্যানিস্ট হয়ে গেল, যেরকমভাবে স্যাট করে চলে যায়, কারা যায়, ডাইনিরা যেরকমভাবে আসে চলে যায়, আর তারা আসার সময় চারিদিকে বিদ্যুৎ চমকাবে, ওরকম তো হলো, আসলো, চলে গেল, ফ্যাস করে চলে গেল। আরও কিছু মানে অনেক বেশি কথা হয়ে গেলে তাহলে তো হবে না, ওরা ফ্যাট করে বেরিয়ে চলে গেল, ঠিক আছে। বাই হুইচ দ্য জেনারেল রিয়েলাইজড দ্য ওয়ার্ড সিস্টার্স টু বি উইচেস, যার মাধ্যমে সেনাপতিরা বুঝতে পারলেন যে ওই অদ্ভুত বোনেরা আসলে কি ডাইনি, তারা ফট করে বেরিয়ে গেল, তার মানে এগুলো সাধারণ নয়, এরা হচ্ছে ডাইনি। হোয়াইল দে স্টুড দেয়ার পন্ডারিং, যখন তারা সেখানে দাঁড়িয়ে ভাবছিলেন, মানে পন্ডারিং করছিলেন মানে ভাবছিলেন, অন দ্য স্ট্রেঞ্জনেস অফ দিস অ্যাডভেঞ্চার, মানে এই অদ্ভুত অভিযানের বিষয়ে,
দেয়ার অ্যারাইভড সার্টেন এনভয়েস ফ্রম দ্য কিং, তখন রাজার পক্ষ থেকে কিছু দূত এসে তাদের কাছে পৌঁছলো, হু ওয়ার এম্পাওয়ার্ড টু কনফার আপন ম্যাকবেথ, যাদেরকে ম্যাকবেথকে প্রদান করার ক্ষমতা দেওয়া হয়েছিল দ্য টাইটেল অফ দ্য থেন অফ কর্ডার, কর্ডারের থেন উপাধিটি। মানে সেই সময় তারা ভাবছে যে কি একটা অদ্ভুত বিষয়, আমি রাজা হয়ে যাব, আবার ওর সন্তানরা পরবর্তী ক্ষেত্রে রাজা হবে, এ আবার কি কথা। এইসব নিয়ে যখন ভাবছে তখনই রাজা দূত পাঠিয়েছে এবং দূতরা এসে বলল, তুমি কি হয়ে গেছো, তোমাকে একটা উপাধি দেওয়া হবে থেন অফ কর্ডার, যেটা দ্বিতীয় ডাইনি বলেছিল। ঠিক আছে, এটা অদ্ভুত ব্যাপার, দ্বিতীয় ডাইনি যেটা বলেছে সেটা তো ফলে গেল, মানে রাজা এই উপাধি মানে এই পদটা ম্যাকবেথকে দেবে, এই জন্য দূতকে পাঠিয়েছে। ইট ওয়াজ অ্যান ইভেন্ট সো মিরাকিউলাসলি করেসপন্ডিং, মানে এটি ছিল এমন এক অলৌকিক ঘটনা যেটা হুবহু মিলে গেল উইথ দ্য প্রেডিকশন অফ দ্য উইচেস, ডাইনিদের ভবিষ্যৎবাণীর সাথে। দ্যাট ম্যাকবেথ স্টুড দেয়ার র্যাপ্ট ইন অ্যামেজমেন্ট, মানে ম্যাকবেথ এবার কিন্তু মানে চরমভাবে বিস্ময়ে আচ্ছন্ন হয়ে পড়লো এবং দাঁড়িয়ে রইল। প্রথমে কিন্তু সে বিস্মিত হয়নি, কিন্তু এখন কিন্তু তাকে বিস্মিত করে দিল, তার মানে দ্বিতীয় ডাইনির কথা ফলে গেল, তৃতীয় ডাইনির কথাও ফলবে। আনএবল টু রেসপন্ড টু দ্য গ্রিটিং অফ দ্য এনভয়েস রস অ্যান্ড অ্যাঙ্গাস, তাহলে রস এবং অ্যাঙ্গাস যখন তাকে এটা জানালো, তখন যে তাদেরকে প্রত্যুত্তর অভিবাদন বা কিছু একটা উত্তর দিতে হবে তো ম্যাকবেথকে, সে কিন্তু সেই উত্তর দেওয়ার কথাও ভুলে গেল, মানে উত্তর দিতেও অসমর্থ হলো। হোপস বিগ্যান টু সোয়েল ইন হিজ হার্ট, তার হৃদয়ে তখন আশা জাগতে শুরু করে দিল, আমি রাজা হতে চলেছি, উইথ দিস থেন অফ কর্ডারশিপ। ঠিক আছে, এই যে কাউডারের থেন পদটি পাওয়ার সাথে সাথেই তার মধ্যে কিন্তু আশা জাগতে শুরু করলো। অ্যান্ড হি ওয়াজ নাও থিঙ্কিং অফ দ্য প্রেডিকশন অফ দ্য থার্ড উইচ, এবং তিনি তখন তৃতীয় ডাইনির ওই ভবিষ্যৎবাণীর কথাই কিন্তু ভাবতে শুরু করে দিলেন। টার্নিং টু ব্যাংকিউ হি সেইড, ব্যাংকিউর দিকে ফিরে তিনি বললেন, ডু ইউ নট হোপ দ্যাট ইউর চিলড্রেন শ্যাল বি দ্য কিংস অফ দ্য ফিউচার, তুমি কি এটা আশা করছো না যে তোমার সন্তানেরা ভবিষ্যতে রাজা হবে? কে বলছে? ম্যাকবেথ বলছে ব্যাংকিউকে। ঠিক আছে, সিন্স হোয়াট দ্য উইচেস প্রমিসড টু মি হ্যাজ সো ওয়ান্ডারফুলি কাম টু পাস, যেহেতু ডাইনিরা আমাকে যা বললো সেটা তো খুব চমৎকারভাবেই ফলে গেল, তাহলে ডাইনিদের কথা তো সত্য, তাহলে তুমি কি আনন্দ পাচ্ছ না যে তোমার পরবর্তী প্রজন্ম রাজা হতে চলেছে? দ্যাট হোপ রিপ্লাইড ব্যাংকিউ, দ্যাট হোপ সেই আশা, রিপ্লাইড ব্যাংকিউ, ব্যাংকিউ উত্তর দিলেন, মাইট এনকাইন্ডেল বা এনকিন্ডেল ইউ টু এইম অ্যাট দ্য থ্রোন, তোমাকে সিংহাসন পাওয়ার লক্ষ্য স্থির করতে পরিচিত করতে পারে, বাট অফেন টাইমস দিস মিনিস্টার্স অফ ডার্কনেস টেল আস ট্রুথস ইন লিটিল থিংস, কিন্তু প্রায়শই অন্ধকারের এই দূতেরা কিন্তু আমাদের ছোটোখাটো বিষয়ে সত্য কথা বলে, টু বিট্রে আস, আমাদেরকে বিট্রে করার জন্য, মানে আমাদের সাথে বিশ্বাসঘাতকতা করার জন্য, ইনটু ডিডস অফ গ্রেটেস্ট কনসিকুয়েন্স, মানে এবং যেটা একটা চরম পরিণতি ধারণ করবে। ঠিক আছে, সেই ধরনের বিষয়ে তারা কিন্তু এরকম ভুলভাল করে, মানে এখানে ব্যাংকে বলতে চাইছে যে আমাদের মধ্যে যাতে একটা বিশ্বাসঘাতকতা ব্যাপার চলে আসে, তো তার জন্য ডায়েরিটা কিন্তু মাঝে মধ্যে কিছু সত্য কথা বলে প্রমাণ করে দেয়, তারপরে যাতে একটা ভেতরে আশা জাগে, যার ফলে নিজেরা মারামারি করে মরি, এই কাজগুলো কিন্তু ডাইনিরা করে। তো তাদের এই কথা নিয়ে আমি ভাববো, আমি অত গুরুত্ব দিই না। ব্যাংকর অ্যাটিটিউডটা ঠিক এরকম ছিল। হাউএভার দ্য প্রফেসিয়াস অফ দ্য উইচেস, যাই হোক ডাইনিদের সেই ভবিষ্যৎবাণীগুলো হ্যাড সাং টু ডিপ ইনটু দ্য মাইন্ড অফ ম্যাকবেথ, ম্যাকবেথের মনে কিন্তু ভীষণভাবে আর কি দাগ কেটে গেছিলো। হি টোল্ড হিজ ওয়াইফ অ্যাবাউট দ্য স্ট্রেঞ্জ প্রেডিকশন অফ দ্য থ্রি উইচেস, মানে সে কিন্তু গিয়েই তার বউকে আগে গিয়ে বললো, এই যে তিনজন আমাকে যা বলেছে আজকে জানো, অ্যান্ড অলসো ইটস পার্সিয়াল অ্যাকমপ্লিশমেন্ট, এবং এর আংশিক সফল হওয়ার কথা সেটাও কিন্তু বউকে বলেছে, যে তারা যেটা বলেছে তার একটা অংশ সফলও হয়েছে, মানে তাহলে ওটাও হতে পারে। লেডি ম্যাকবেথ, তাহলে ম্যাকবেথের বউকে আমরা কি বলবো? লেডি ম্যাকবেথ। লেডি ম্যাকবেথ স্পোর্ড অন দ্য রিলাক্টেন্ট পারপাস অফ ম্যাকবেথ, লেডি ম্যাকবেথ ম্যাকবেথের দ্বিধাগ্রস্ত ইচ্ছাকে আরও উস্কে দিল, মানে দ্বিধাগ্রস্ত করছে, আমি রাজা হতে পারবো কি করে সম্ভব, রাজাকে তো তাহলে, এই যে দ্বিধাগ্রস্ত একটা ব্যাপার তার মধ্যে কাজ করছিল, বউ আরও উস্কে দিল তাকে, রাজা তোমাকে হতেই হবে, যা তার জন্য যা করতে হয় করবো। হু ফেল্ট কম্পাংশন অ্যাট দ্য থটস অফ ব্লাড, যিনি রক্তপাতের কথা ভেবে
অনুশোচনা বা দ্বিধাবোধ করছিলেন সেই ম্যাকবেথকে কিন্তু সে উস্কে দিয়েছিল, মানে লেডি ম্যাকবেথ। সি ডিড নট সিজ টু রিপ্রেজেন্ট দ্য মার্ডার অব দ্য কিং, তিনি রাজাকে হত্যা করার বিষয়টি এভাবে তুলে ধরা বন্ধ করেননি যে অ্যাজ আ স্টিপ অ্যাবসলিউটলি নেসেসারি, মানে এটি একটি অত্যন্ত প্রয়োজনীয় একটা পদক্ষেপ টু দ্য ফুলফিলমেন্ট অব দ্য ফ্ল্যাটারিং প্রফেসি, যে এই লোভনীয় ভবিষ্যৎবাণী সফল করার জন্য কিছু তো গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিতেই হবে। ইট হ্যাপেন দ্যাট অ্যাট দিস টাইম কিং ডানকান কেম টু ভিজিট ম্যাকবেথস ক্যাসেল, মানে ঠিক মানে এইরকম একটা সময় ঘটনাচক্রে রাজা ডানকান এই ম্যাকবেথের দুর্গে আসার সিদ্ধান্ত নিয়েছে, মানে পরিদর্শনে তারা চলেই এসেছে আর কি। তো কি বুঝলাম, যে রাজা আসার আগে তারা কিন্তু এইটা নিয়ে আলোচনা করছে যে রাজা যদি তোমাকে হতে হয়, ম্যাকবেথকে যদি রাজা হতে হয়, তাহলে রাজাকে হত্যা করতে হবে, এখান থেকে আর কিছু করার নেই। এটা নিয়ে ভাবতে ভাবতে তখনই ঘটনাচক্রে রাজা এসে উপস্থিত, মানে এরকম একটা যখন প্ল্যান চলছে, তখন যদি যাকে মারতে চায় সে যদি কোনোভাবে চলে আসে এবং সুযোগ যদি পায় তাকে মারা যায়, তাহলে কেউ ছাড়বে? তো যাই হোক, তাদের পরিকল্পনাটা বাস্তব হয় কি না দেখি। অ্যালং উইথ হিজ টু সন্স ম্যালকম অ্যান্ড ডোনালবেন, ঠিক আছে, ডোনালবেন আর ম্যালকম এরা দুজন হচ্ছে রাজার সন্তানরাও এসছে। অ্যান্ড নিউমেরাস থেনস অ্যান্ড অ্যাটেন্ডেন্টস, আর প্রচুর থেন এবং অনুচরদের সাথে নিয়ে, মানে ওই থেন পত্রা যাদের যাদের ছিল এরকম থেনদেরকে নিয়ে এসছে, এবং অনেক অনুচর, তার 2 সন্তান রাজা সবাই মিলে এসছে প্রাসাদে, দুর্গে। কার দুর্গে এসছে? ম্যাকবেথের দুর্গে। টু অনার ম্যাকবেথ ফর হিজ ট্রিয়াম্ফ এগেইনস্ট দ্য রিবেল, কেন এসছে তারা? বিদ্রোহীদের বিরুদ্ধে ম্যাকবেথের এই বিজয়ের জন্য তাকে সম্মানিত করতে, ওই যে একটা পদ তাকে দেওয়া হবে, ঠিক আছে, তো সেই সম্মানিত করার জন্য রাজা চলে এসছে তার ক্যাসেলে। ইনভারনেস দ্য ক্যাসেল অফ ম্যাকবেথ, এই ম্যাকবেথের এই ক্যাসেলটা কোথায় আছে? ইনভারনেসে, ঠিক আছে, ইনভারনেস একটা জায়গা যেখানে ম্যাকবেথের ক্যাসেলটা রয়েছে, এগুলো নোট করে নাও, ইম্পর্টেন্ট। ওয়াজ প্লেজেন্টলি সিচুয়েটেড অন আ হিল, যেটি একটি মনোরম, মানে পাহাড় পরিবেশ, মানে পরিবেশটা দারুণ। এখন আমরা একটু জানতে পারবো যে ম্যাকবেথের যে ক্যাসেলটা ছিল তার চারিদিকের পরিবেশটা কেমন, পাহাড়ে ঘেরা একদম মনোরম পরিবেশ। অ্যান্ড দ্য এয়ার অ্যাবাউট ইট ওয়াজ সুইট অ্যান্ড হোলসাম, এবং চারপাশের বাতাস ছিল একদম মিষ্টি এবং স্বাস্থ্যকর। দ্য নেস্ট দ্যাট দ্য সোয়ালোজ অর দ্য মার্লেটস হ্যাড বিল্ট, সোয়ালো এবং মার্টিন পাখিরা বাসাগুলো বেঁধেছিল আন্ডার অল দ্য জুটিং ফ্রিজেস অ্যান্ড বাট্রেসেস অফ দ্য বিল্ডিং। দেখো, ভবনের সমস্ত এই যে বাড়তি কারুকার্য করা যে অংশগুলো, সেইখানেই তো পাখিরা বাসা বাঁধায়, ফোকর পায়, সেইখানে তারা বাসা বেঁধেছিল। দ্য কিং ওয়াজ এক্সট্রিমলি প্লিজড অ্যাজ হি এন্টার্ড দ্য প্লেস, রাজা কিন্তু ভীষণ খুশি যখন সে ওই প্লেসে প্রবেশ করেছিল, এত সুন্দর লাগছে চারিদিকে, একদম পরিবেশটা দারুণ লাগছে। নট অনলি ফর ইটস ওয়ান্ডারফুল অ্যাম্বিয়েন্স, সুন্দর তো চারিদিক ছিলই, শুধু এই সৌন্দর্যের জন্যই রাজা মুগ্ধ হয়নি, but also due to the attention and respect of his hostess লেডি ম্যাকবেথ। এই যে লেডি ম্যাকবেথ এত সুন্দর হোস্ট করছিল, মানে রাজাকে এত সুন্দর আপ্যায়ন করছিল, এটাতেও কিন্তু সে ভীষণ খুশি হয়েছিল রাজা। তাহলে রাজা দুটো জিনিসে কিন্তু মানে মুগ্ধ হয়েছিল, একটা হচ্ছে পরিবেশ আর একটা হচ্ছে লেডি ম্যাকবেথ, মানে অসাধারণ একটা ব্যবহার করছে। যারা খারাপ হয় তারা কিন্তু ঠিক এরকম একটা সময় সুযোগের জন্য কিন্তু মুখে একটা নকল ভয়ানক হাসি দেয়, এবং যেটাতে মানুষ কিন্তু মোহিত হয়ে যায়, কিন্তু ভেতরে তার কী চলছে সেটা কিন্তু বুঝতে পারে না। লেডি ম্যাকবেথ সেটাই করছিল। হু হ্যাড ডেভেলপড দ্য আর্ট অফ ক্যামোফ্ল্যাগিং হার ট্রিচারাস পারপাসেস, যিনি তার বিশ্বাসঘাতকতামূলক উদ্দেশ্যগুলোকে লুকিয়ে রাখার শিল্পে একদম পারদর্শী হয়ে উঠেছিল। উইথ স্মাইলস অ্যান্ড চার্মিং এটিকুয়েট, মানে হাসি এবং চমৎকার শিষ্টাচারের আড়ালে তার শয়তানিটা কিন্তু একদম লুকিয়েছিল। টায়ার্ড অফ হিজ লং জার্নি, এত বড় লং জার্নিতে কে টায়ার্ড? দ্য কিং ওয়েন্ট আর্লি টু বেড, তো রাজা ক্লান্ত হয়ে পড়লে এত বড় জার্নির পরে, তখন সে ঘুমোতে গেল। ইট ওয়াজ দ্য মিডিল অফ দ্য নাইট, এবং এটা ছিল কি একদম গভীর রাত। আচ্ছা, গভীর রাতে চারিদিকের পরিবেশটা এবার একটু বুঝে নিই। নাও ওভার হাফ দ্য ওয়ার্ল্ড নেচার সিমস ডেড, মানে অর্ধেক পৃথিবী জুড়ে মনে হচ্ছে প্রকৃতি যেন একদম মৃত, একদম শুয়ে রয়েছে। অ্যান্ড উইকেড ড্রিমস অ্যাবিউজ স্লিপিং মেন্স মাইন্ডস, এবং মানে উইকেড ড্রিমস, মানে ড্রিমসগুলো উইকেড, মানে কুৎসিত জঘন্য, মানে স্বপ্নগুলো ঘুমন্ত মানুষের মনকেও আর কি কলুষিত করে দিচ্ছে আর কি। অ্যান্ড নান বাট দ্য উলফ
অফ দ্য মার্ডারার ইজ আউট ফর হান্ট। নেকড়ে এবং হত্যাকারীরা ছাড়া আর কেউই শিকারের উদ্দেশ্যে বাইরে নেই। দিস ওয়াজ দ্য টাইম হোয়েন লেডি ম্যাকবেথ ওক আপ। এটি ছিল সেই সময় যখন লেডি ম্যাকবেথ উঠল, ঠিক আছে, মাঝরাতে রাজাকে মারবে বলে। তো চারিদিকে একটু পরিবেশটা বলা হলো, একদম নেগেটিভ চারিদিকে। টু প্লট দ্য মার্ডার অফ দ্য কিং, রাজাকে হত্যার ষড়যন্ত্র করার জন্য, ঠিক আছে, সে উঠেছে রাজাকে হত্যার ষড়যন্ত্র, কী করে রাজাকে মারা যায়। সি উড নট হ্যাভ আন্ডারটেকেন আর ডিড সো অ্যাভোরেন্ট টু হার সেক্স। তিনি নিজের নারী জাতির পক্ষে মানে এতটা ঘৃণ্য একটি কাজ হাতে নিতেন না। মানে যদি ম্যাকবেথ সাহস করে রাজাকে মারতে যেত তাহলে তাকে কিন্তু হাতে ছুরি নিতে হতো না। ম্যাকবেথ তো সেটা করতে পারবে না, যা মানে তার মতে, লেডি ম্যাকবেথের মতে। তাই লেডি ম্যাকবেথকে এটা আর কি করতে হয়েছিল। অ্যান্ড সি ওয়াজ ওয়েল অ্যাওয়্যার অফ হার হাজব্যান্ডস নেচার, এবং তিনি খুব ভালো মতো তার হাজব্যান্ডের নেচার জানে। দ্যাট ওয়াজ টু ফুল অফ দ্য মিল্ক অফ হিউম্যান কাইন্ডনেস, মানে তিনি আর কি দয়া মায়া রসে একদম পরিপূর্ণ, মানে মানুষের প্রতি। টু এক্সিকিউট আ কন্ট্রিভড মার্ডার, মানে একটি পরিকল্পিত হত্যাকাণ্ড ঘটাতে বাধা দিত। মানে তার মধ্যে যে জিনিসটা রয়েছে ম্যাকবেথের মধ্যে, তো এই জিনিসটা নিয়ে এরকম রাজাকে হত্যা করা যাবে না, এরকম একটা সরল সাদাসিধে রাজাকে সে তো পারবেই না, সে মানে ম্যাকবেথ তো পারবেই না। তো সে জানে আমার বরের দ্বারা হবে না, আমাকেই করতে হবে, বরকে যদি রাজা করতে হয় আমাকেই করতে হবে, মানে আমি ওকে হত্যা করব, রাজাকে হত্যা করতে হবে, কারণ ও তো পারবে না, ও তো এই সরল সাদাসিধে কী করে পারবে, কারণ ম্যাকবেথের মন ভালো ছিল। সি নিউ দ্যাট হার হাজব্যান্ড ওয়াজ অ্যাম্বিসিয়াস, মানে তিনি এটা জানতেন যে তার স্বামী ছিল উচ্চাকাঙ্ক্ষী। বাট হি ওয়াজ নট প্রিপেয়ার্ড ফর দ্য হাইট অফ ক্রাইম, কিন্তু তিনি এই মানে চরম অপরাধের স্তরের জন্য প্রস্তুত ছিল না। তার মধ্যে ইচ্ছে ছিল রাজা হব, কিন্তু তার জন্য যে এইরকম একটা চরম লেভেলের অপরাধ করতে হবে তার জন্য তার স্বামী প্রস্তুত নয়, সেটা সে খুব ভালো করেই জানে, লেডি ম্যাকবেথ ভালো করেই জানে। হুইচ কমনলি অ্যাকম্প্যানিজ ইনঅর্ডিনেট অ্যাম্বিশন, যা সাধারণত অতিরিক্ত উচ্চাকাঙ্ক্ষার হাত ধরে আসে। হি হ্যাড ওন হিজ কনসেন্ট অ্যাবাউট দ্য মার্ডার, মানে তিনি হত্যার বিষয়ে তার সম্মতি আদায় করে নিয়েছিলেন, বাট কিন্তু সি ডাউটেড হিজ রিজলিউশন, কিন্তু তার দৃঢ়তার ওপর লেডি ম্যাকবেথের সন্দেহ ছিল। অ্যান্ড সি ফেয়ার দ্যাট দ্য ন্যাচারাল টেন্ডারনেস অফ হিজ ডিসপোজিশন, এবং তিনি ভয় পাচ্ছিলেন যে তার স্বভাবের স্বাভাবিক কোমলতা ও ডিফিট দ্য পারপাস, উদ্দেশ্যটিকে একদম ব্যর্থ করে দিতে পারে। সুতরাং আর্মড উইথ আ ড্যাগার, একটি খঞ্জর এবং ছুরি নিয়ে, সি অ্যাপ্রোচ দ্য কিংস চেম্বার, তিনি রাজার কক্ষের দিকে এগিয়ে গেলেন। দেয়ার সি ফাউন্ড ডানকান ইন সাউন্ড স্লিপ, এবং সেখানে তিনি ডানকানকে একদম গভীর ঘুমে আচ্ছন্ন দেখতে পেলেন। অ্যান্ড অ্যাজ সি ভিউড হিম আর্নেস্টলি, এবং তাকে একদম গভীরভাবে তার দিকে তাকালেন। মানে এই জায়গার সিনটা আমরা বুঝতে পারছি যে লেডি ম্যাকবেথ জানে আমার বরের দ্বারা এসব হবে না, তো আমাকেই যেতে হবে। তো লেডি ম্যাকবেথ ছুরি নিয়ে বেরিয়েছে রাজাকে হত্যা করবে বলে, ঠিক আছে। তো যখন হত্যা করতে সে বেরিয়েছে তখন রাজার মুখের দিকে একবার ভালো করে সে দেখলো, ঠিক আছে, এটা স্বাভাবিক ব্যাপার, আমি যাকে হত্যা করবো তাকে তো একবার আমি লাস্ট টাইম দেখবো। তো সে দেখেছে দেয়ার ওয়াজ সামথিং ইন হিজ ফেস, তার মুখের মধ্যে এমন কিছু ছিল, হুইচ রিজেম্বলড হার ওন ফাদার, মানে যা দেখতে হুবহু তার নিজের বাবার মতো লাগছিল। মানে যাকে সে হত্যা করতে বেরিয়েছে, দেখা গেল হত্যা করার আগে সেই মুখটার মধ্যে মনে হচ্ছে তার নিজের বাবার মুখ। নিজের বাবাকে কি কেউ নিজে হত্যা করতে পারবে? কেউ পারবে না। হঠাৎ করে তার মানে রাজার মুখের মধ্যে তার বাবার মুখ ভেসে ওঠা স্বাভাবিক, কারণ রাজা খুব ভালো ছিল, ঠিক আছে, রাজা যেহেতু খুব ভালো ছিল, তো লেডি ম্যাকবেথ মেয়ের মতো ছিল রাজাটার কাছে। তো হঠাৎ করে তার নিজের বাবার কথা মনে পড়ে গেল লেডি ম্যাকবেথের, মানে মুখটার মধ্যে ভেসে উঠছে যে লেডি ম্যাকবেথের বাবা, তো সে কী করে হত্যা করবে। দাস হি হ্যাড নট দ্য কারেজ টু প্রসিড ফার্দার, মানে ফলে তার আর সামনে এগিয়ে যাওয়ার সাহস হলো না। মানে রাজাকে যে সে মারবে, সেই মারার সাহসটা কিন্তু সে আর মানে আনতে পারলো না কোনোভাবেই, কারণ বাবার মুখ দেখে ফেলেছে যে রাজার মুখের মধ্যে, সে কী করে হত্যা করবে। তো সে কিন্তু পিছিয়ে আসলো। আজকের পার্ট এইটুকুই, আজকের অংশ। এরপরে আর দুটো ক্লাস হয়, মোট 3টে ক্লাসে আমরা ম্যাকবেথ শেষ করবো, একেবারে বেশি অংশ নয়। আমরা টেক্সটটা ভালো করে পড়লে টেক্সটের যে কোনো প্রশ্ন উত্তর আমরা খুব সুন্দরভাবে করতে পারবো, কারণ প্রশ্ন কিন্তু বিভিন্ন রকম ঘুরিয়ে ফিরিয়ে হবে। তুমি যদি টেক্সটটা ভালো করে বোঝো, প্রশ্ন যেমনভাবেই দিক না কেন, প্রশ্নের বাংলা মানে বুঝতে পারলে তুমি উত্তর করতে পারবে। আজকে প্রথম পার্ট
হলো, আগামী দিন দ্বিতীয় পার্ট, তারপরের দিন তৃতীয় পার্ট, 3টে পার্টে টেক্সট কমপ্লিট হবে। এরপর আগামী পার্টে আমরা জানতে পারবো যে লেডি ম্যাকবেথ মারতে পারলো না, তাহলে রাজার কি সত্যিই মৃত্যু হলো, কে মারলো, কেন মারলো, তো মারার পর যে মারলো সে কি ধরা পড়লো না, ঠিক আছে। তারপরে কি করে ওই ব্যাঙ্কোর মানে পরবর্তী প্রজন্ম রাজা হওয়ার দিকে এগিয়ে আসবে, এই যাবতীয় জিনিস এখনও বাকি রয়েছে। ইন্টারেস্টিং নাটক শেক্সপিয়ারের, ঠিক আছে। পরের পার্টটা আমাদের খুব মন দিয়ে শুনতে হবে, দেখতে হবে, বুঝতে হবে।